দেশে দেশে পবিত্র আশুরা পালন। ইরাকের কারবালায় ইমাম হোসেনের মাজারে লাখো মানুষের মাতম। নিরাপত্তাহীনতায় সিরিয়ায় সীমিত আয়োজন। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনেই নিহত ৭৮। মানবিক সহায়তার জোরালো দাবি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ফ্রান্স, মালয়েশিয়া। ১২ দিনের সংঘাতে ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে আঘাত হান ইরানের ক্ষেপণাস্ত্র। দাবি দ্য টেলিগ্রাফের। যুদ্ধ শেষে প্রথমবার জনসম্মুখে আয়াতুল্লাহ আলী খামেনি। এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামলেন ইলন মাস্ক। আমেরিকা পার্টি নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা। মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফেরানোর প্রত্যয় টেসলা প্রধানের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় ১৫ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৫১। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চলছে অভিযান। গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। কারবালার প্রান্তরে ন্যায়বোধ আর আত্মত্যাগের যে অগ্নিপর্ব রচিত হয়েছিল বিশ্বজুড়ে, সেই আশুরা এবার পালিত হচ্ছে যুদ্ধ, শোক ও প্রতিরোধের আবহে। ইরাকের কারবালা থেকে লেবাননের দাহিয়াহ পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে ইমাম হোসাইনের আত্মত্যাগের মহিমা। দেশে দেশে নিজস্ব ঐতিহ্য ও রীতিতে দিনটি স্মরণ করছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। হিজরি ৬১ সালের ১০ মহরম ফোরাত তীরবর্তী কারবালার প্রান্তরে ইয়াজিদি সেনাদের হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহ। শাহাদত বরণ করেন তার ৭২ জন সফর সঙ্গীও। তাদের এই আত্মত্যাগ স্মরণে প্রতি বছর এই দিনটিতে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান। তারই ধারাবাহিকতায় এবার কারবালার চত্বরে নেমেছে লাখো মানুষের ঢল। ইমাম হোসেনের শাহাদাত স্মরণে জড়ো হন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে পালন করেন শোক, তাজিয়া, মাতম আর মাহফিলে অংশ নেন ধর্মপ্রাণ শিয়ারা। দর্শনার্থীদের স্বস্তিতে রাখতে রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে মিস্টিং ফ্যান, বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত। কারবালার অলিগলি জুড়ে শোকের আবহে চলছে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা, মোতায়েন রয়েছে চিকিৎসা কেন্দ্র ও ভ্রাম্যমাণ হাসপাতাল। লেবাননের দাহিয়া, দক্ষিণ বৈরুত সহ বিভিন্ন শহরে আশুরার আয়োজনে এবার বাড়তি মাত্রা যোগ করেছে সাম্প্রতিক ঘটনাবলী। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা সাইয়দ হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর পর এবারই প্রথম আশুরায় যোগ দিয়েছেন হাজারো আহত যোদ্ধা, যাদের কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত, কেউ বা পা। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেন ফিরে এসেছে কারবালার স্মৃতি। সংগঠকরা বলছেন, কারবালা এখন আর শুধু ইতিহাস নয়, কারবালা তাদের অনুপ্রেরণা। নানা অস্থিরতার মধ্যে আশুরা উদযাপন করেছে তেহরান। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন দেশটির একাধিক জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী। এমন প্রেক্ষাপটে বহুদিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারি এক ভবনে আয়োজিত আশুরা মাহফিলে হাজারো অনুসারীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। পাকিস্তানের করাচির নিস্তার পার্ক থেকে শুরু হওয়া প্রধান তাজিয়া মিছিলে অংশ নেন ৪,০০০-এর বেশি মানুষ। মোতায়েন করা হয়েছে ৭,০০০ পুলিশ সদস্য, স্নাইপার আর ড্রোন টিম। সারা দেশের শিয়া অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার, সেনা টহল ও ইন্টারনেট সীমিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কারবালার বার্তা হলো সত্যের পক্ষে অটল থাকা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। প্রেসিডেন্ট আসাদের পতনের পর ভিন্ন পরিবেশে পবিত্র আশুরা পালন করছে সিরিয়ার মানুষ। সম্প্রতি গির্জায় আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে। উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হলেও সীমিত পরিসরে দিনটি পালন করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। শিগগিরই দেশটিতে শান্তি প্রতিষ্ঠার আশা শিয়া জনগণের। সিরিয়ার রাজধানী দামেস্কের শিয়া অধ্যুষিত এলাকা ও ধর্মীয় উপাসনালয়গুলোতে এবার পবিত্র আশুরা পালন হচ্ছে ভিন্ন এক পরিবেশে। কড়া নিরাপত্তা, সীমিত আনুষ্ঠানিকতায় শোক আর ত্যাগের দিনটি স্মরণ করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ।
আশুরা উপলক্ষে আগে যেখানে ধর্মীয় পর্যটকদের ভিড়ে জমজমাট থাকতো দামেস্কের সাইয়েদা জেনাব মাজার এলাকা, এবার সেখানে নেই কোনো শোক মিছিল। আসাদ সরকার পতনের পর নিরাপত্তা ঝুঁকি আর রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে মিলে বদলে দিয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী চিত্র। এবার আশুরা পালন সীমাবদ্ধ শুধু মাজারের ভেতরেই। আগে যেখানে পুরো এলাকা শোকের সাজে সাজত, এখন সেখানে রয়েছে শুধুই নিস্তব্ধতা আর দুশ্চিন্তার ছায়া। সপ্তম শতকে কারবালার যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণে পালিত হয় আশুরা। শিয়া সম্প্রদায়ের জন্য এটি পবিত্র ও গভীর শোকের দিন। তবে সিরিয়ায় সম্প্রতি গির্জায় আত্মঘাতী বিস্ফোরণ সহ সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রেক্ষাপটে আতঙ্কে রয়েছেন অনেকে। বিশেষ করে সাইয়েদা জায়নাব মাজারকে লক্ষ্য করে হামলার হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দামেস্কের শিয়া বাসিন্দারা জানান, তারা এবার আশুরা পালন করছেন খুবই সীমিত পরিসরে। চলছে কঠোর তল্লাশি, মেটাল ডিটেক্টরের স্ক্যানিং পেরিয়ে তবেই মিলছে শিয়া মুসলিমদের সম্মিলিত হওয়ার স্থান হুসেইনিয়ায় প্রবেশাধিকার। অনেকেই মনে করছেন এবার এই দিনের আধ্যাত্মিক আবহ হারিয়ে গেছে। এবছর আমরা আগের মতো আশুরা পালন করতে পারছি না। বাইরে তেমন কিছু করা হচ্ছে না। নিরাপত্তার জন্য আমরা নিজেরাই কিছু সীমাবদ্ধতা মেনে চলছি। গির্জায় হামলার পর থেকে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ভর করেছে। আমরা আগেই ভাবছিলাম আশুরা কিভাবে পালন করব, কিন্তু সেই ঘটনার পর আরো সাবধান হতে হয়েছে। তাই মাজার বা হুসেইনিয়ার ভেতরেই সব আয়োজন সীমাবদ্ধ রয়েছে। আমরা চাই আবার যেন আগের মতো আশুরা পালন করতে পারি, যেখানে সবাই মিলে একসঙ্গে থাকবে। আমরাও এই দেশ গঠনের একটি অংশ। নিরাপত্তার পাশাপাশি আমরা সম্মানও চাই। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ শেষে প্রেসিডেন্ট আসাদের পতন শিয়া সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে দিয়েছে। দেশটিতে শিগগিরই শান্তি ফিরবে এমনটাই আশা শিয়া সম্প্রদায়ের মানুষের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে জোরালো আহ্বান জানিয়েছে ফ্রান্স ও মালয়েশিয়া। এদিকে সংঘাত বন্ধের দাবি জানিয়ে সরকার বিরোধী বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। স্থানীয় সময় শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস, নুসেইরাত সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারান অনেকে। আহত হন 2 মার্কিন ত্রাণকর্মীও। এ ঘটনায় হামাসকে দায়ী করে ইসরায়েলের নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে, তারা গাজা উপত্যকায় খাদ্য সরবরাহ শুরু করেছে, তবে তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এ অবস্থায় উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন অন্তত 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা আরও জানায়, 21 মে থেকে সীমান্ত খুলে দেওয়ার পর সীমিত পরিসরে ত্রাণ পাঠানো সম্ভব হয়েছে। তবুও এখন পর্যন্ত সরবরাহকৃত খাদ্য 20 লাখের বেশি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিমাণের একটি ক্ষুদ্র অংশ মাত্র। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। শীর্ষ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12। এদিকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন তারা। একই দিন নিজ দেশে আবারও তোপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সরকার বিরোধী বিক্ষোভে জনসমুদ্রে পরিণত হয় তেল আবিবের রাজপথ। স্লোগানে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি স্বজনদের ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা। নেতানিয়াহুর বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করায় বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে সামনে জড়ো হয়ে আন্দোলন করেন অনেকে। অন্যদিকে জার্মানির বার্লিনে ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেয়ায় কয়েকজনকে আটক করে পুলিশ। ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দেয়ায় স্থানীয় সময় শনিবার জার্মানির বার্লিন থেকে এক আন্দোলনকারীর মুখ চেপে ধরে পুলিশ। এ সময় অনেকেই টেনে হিচড়ে মাটিতে ফেলে দেয় তারা। এ সময় গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান আন্দোলনকারীরা।
স্থানীয় সময় শনিবার এমনই দৃশ্য দেখা যায় লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে। এদিন বিক্ষোভে নামেন প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটির সদস্যরা। সংগঠনটির প্রতিবাদ সহিংস ছিল না, তবে পুলিশ পৌঁছেই ধরপাকড় চালায়। এর কয়েক ঘন্টা আগেই যুক্তরাজ্যের সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়। শুক্রবার রাতে এই নিষেধাজ্ঞা ঠেকাতে শেষ মুহূর্তের আদালত লড়াইয়ে হেরে যায় সংগঠনটি। ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী প্যালেস্টাইন অ্যাকশন এখন একটি নিষিদ্ধ সংগঠন। পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান নিলে বা সদস্য হলে 14 বছরের কারাদণ্ড হতে পারে। প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ, তারা 20 জুন অক্সফোর্ডশায়ারের একটি ঘাঁটিতে প্রবেশ করে 2টি যুদ্ধবিমানের লাল রং ছোড়ে এবং রেঞ্চ দিয়ে আঘাত করে। আন্দোলন হয়েছে সুইডেনের রাজধানী স্টকহোমেও। গণহত্যা বন্ধ করো এ স্লোগানে রাস্তায় নামেন ফিলিস্তিনের সমর্থকরা। প্রতীকী শিশু পুতুল আর প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের নীরব ভূমিকার কথা তুলে ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে। স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে চাঞ্চল্য করে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। পাশাপাশি আরও 36টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। বিশেষজ্ঞদের ধারণা, সরকারিভাবে ইসরায়েল যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরছে, প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। পাশাপাশি আরও 36টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর দাবি করেছে সংবাদ মাধ্যমটি। যদিও এসব হামলার ঘটনা ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে ইসরায়েলি কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। স্যাটেলাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে বোমার ক্ষয়ক্ষতি শনাক্তে পারদর্শী এ গবেষকরাই বিষয়টি টেলিগ্রাফকে জানান। তথ্য অনুযায়ী উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকার সামরিক স্থাপনায় ইরানের 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, সরকারিভাবে ইসরায়েল যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরেছে, প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। বিশেষজ্ঞরা আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে কেন ইরানের ক্ষেপণাস্ত্র বেশি পরিমাণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে পারল তা স্পষ্ট নয়। তবে এর কারণ হতে পারে ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্থাৎ ইন্টারসেপ্টর রয়েশয়ে ব্যবহার করছিল। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতিও উন্নত হয়েছে এবং তারা হয়তো বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল বলেও মনে করেন তারা। এছাড়া দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। IDF এর একজন মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা ঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই বলা যাবে না। তবে অভিযানের সময় জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে সক্ষম হয়েছিল বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, যার মধ্যে 15 শিশু রয়েছে। ক্যাম্প মিস্টিকে এখনও নিখোঁজ 27 শিশু। উদ্ধার তৎপরতায় নামানো হয়েছে হেলিকপ্টার, ড্রোন, কোস্টগার্ডের নৌযান। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদীর পানি বেড়ে যায় 20 থেকে 26 ফুট। রূপ নেয় ভয়াবহ ফ্লাড ওয়েভে। মুহূর্তেই ভেসে যায় ঘরবাড়ি, ধসে যায় নদী পারের রাস্তা। এতটাই দ্রুত ঢল নামে যে সতর্কবার্তা দেওয়ারও সময় মেলেনি স্থানীয় প্রশাসনের। আবহাওয়াবিদরা বলছেন, প্রাণঘাতী এ দুর্যোগের কোনো আভাস পাননি তারা। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। কের কাউন্টির ক্যাম্প মিস্টিক ছিল ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। গভীর রাতে পানির তোড়ে ভেসে যায় ক্যাম্পের সবগুলো কেবিন। এতে নিখোঁজ হওয়া অধিকাংশ শিশুই 12 বছরের নিচে। কাদামাখা কম্বল, শিশুদের খেলনা, উল্টে পড়া বিছানা সবই যেন নীরব সাক্ষী হয়ে আছে বিভীষিকাময় রাতের। কেউ উদ্ধার হলেও নিখোঁজ প্রিয়জনকে খুঁজে ফেরার যন্ত্রণায় কাঁপছে নদী পার। আতঙ্ক, কান্না আর শোক ঘিরে রেখেছে পুরো এলাকা।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে 14টি হেলিকপ্টার, 12টি ড্রোন এবং কোস্টগার্ডের নৌযান। নদীর দুই পারে চলছে চিরুনি অভিযান। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই বন্যা শুধু একটি দুর্যোগ নয়, জাতীয় ট্র্যাজেডি। জরুরি অবস্থা বহাল রাখার কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের ধর্মশালায় তিব্বতের ধর্মগুরু দালাই লামার 90তম জন্মদিন পালন, আরও 40 বছরের আয়ু কামনা। উত্তরসূরি রেখে যাওয়ার ঘোষণায় নানা আলোচনা। তালেবান সরকারের স্বীকৃতিতে রাশিয়া প্রথম দেশ হিসেবে এগিয়ে এলো। 2021 সালে ক্ষমতা দখলের পর এটি তালেবানের জন্য বড় কূটনৈতিক বিজয়। আফগানিস্তানে দীর্ঘ ইতিহাসের উত্থান পতনের পর রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও নতুন মোড়ে দাঁড় করিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুতিন প্রশাসনের পর মধ্য এশিয়ার কয়েকটি দেশ ও চীন হয়তো তালেবান সরকারের পরবর্তী স্বীকৃতিদাতাদের মধ্যে থাকতে পারে। 2021 সালে কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। তবে দীর্ঘদিন কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। গেল বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে তালেবানকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে পরিবহন, জ্বালানি ও অবকাঠামো খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বার্তাও দিয়েছে মস্কো। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে এই সিদ্ধান্ত জানানো হয়। এক্সে দেয়া পোস্টে ভিডিও বার্তায় মুত্তাকি বলেন, এটি অন্যদের জন্য উদাহরণ হবে। এক দশক আগে যেসব দেশ তালেবানকে সন্ত্রাসী সংগঠন বলতো, তারাই এখন নতুন সম্পর্ক গড়ার আগ্রহ দেখাচ্ছে। মুত্তাকি আরো বলেন, এটাই প্রমাণ করে তালেবানের অবস্থান বিশ্বের কাছে কতটা বদলে গেছে। তালেবান ও রাশিয়ার সম্পর্ক বহু পুরনো হলেও ইতিহাসে রক্তাক্ত অধ্যায়ও রয়েছে। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত হামলা, 15,000 রুশ সেনার মৃত্যু। 1996 সালে তালেবানের হাতে জাতিসংঘের একটি কম্পাউন্ডে আশ্রয়ে থাকা সাবেক সোভিয়েত সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর হত্যার মতো ঘটনা রাশিয়ার স্মৃতিতে স্পষ্ট। সেই সম্পর্কেই এখন নাটকীয় মোড়। আন্তর্জাতিক পর্যায়ে এখনও তালেবান সরকারকে রাশিয়া ছাড়া স্বীকৃতি দেয়নি কেউ। তবে চীন, ইরান, পাকিস্তান ও ভারত নানা কৌশলে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই স্বীকৃতি একটি ভূ রাজনৈতিক বার্তা, বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন প্রভাব বলয়ের বাইরে নিজস্ব প্রভাব বিস্তারের কৌশল। বিশ্লেষকরা বলছেন, তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার এই স্বীকৃতি তাদের জন্য এক বড় কূটনৈতিক বিজয়। পর্যবেক্ষকদের মতে, মধ্য এশিয়ার কয়েকটি দেশ ও চীন হয়তো তালেবান সরকারের পরবর্তী স্বীকৃতিদাতাদের মধ্যে থাকতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মার্কিন স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিগ বিউটিফুল বিল। হোয়াইট হাউসের দাবি, এই বিলের মধ্য দিয়ে মার্কিন অর্থনীতি আবারও শক্তিশালী হয়ে উঠবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। কর ছাড়ের সুবিধা পাচ্ছেন উচ্চ আয়ের নাগরিকরাই। স্বল্প আয়ের পরিবারগুলোর লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে ধারণা বিশ্লেষকদের। জনগণের জন্য আর্থিক স্বস্তি এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মুখে সাধারণ জনগণকে স্বস্তি এনে দেওয়ার কথা বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের এই কর ছাড় ও ব্যয় কমানোর বিলের মূল সুবিধাভোগী হতে যাচ্ছেন বিলিয়নিয়াররা। পরিসংখ্যান বলছে, যেসব পরিবারের বার্ষিক আয় $460,000 বেশি, তারাই পাবেন 1/3 কর ছাড়ের সুবিধা। $217,000 বেশি আয় করা পরিবারগুলো পাবেন মোট কর ছাড়ের 57%। পারিবারিক ভাতা বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বর্তমানে যা $2,000, তা এই বিলে বাড়িয়ে $2,200 করা হয়েছে। যদিও হাউজের আগের সংস্করণে এই হার ছিল $2,500। এই ধারা স্থায়ীভাবে কার্যকর হলে শিশু লালন পালনের খরচ কিছুটা হ্রাস পাবে। পাশাপাশি বিলটি পরিষেবা খাতের কর্মীদের জন্য বকশিশ করমুক্ত করার প্রস্তাব করেছে। অর্থাৎ ওয়েটার বা অন্যান্য পরিষেবা দাতারা বকশিশ বাবদ পাওয়া অর্থের ওপর আর কর দিতে হবে না। অন্যদিকে আইনটির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন স্বল্প আয়ের পরিবারগুলো। খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বরাদ্দ কমবে $68 বিলিয়ন, আর স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইডের কাটছাট হবে $930 বিলিয়ন, যার ফলে স্বাস্থ্য সেবায় ঝুঁকির মুখে পড়বে অন্তত 71 মিলিয়ন মার্কিন নাগরিক।
এই বিল ইলেকট্রিক গাড়ি শিল্পকেও এক চ্যালেঞ্জের মুখে ফেলবে। বিলে ইভি বা বৈদ্যুতিক গাড়ির জন্য দেওয়া $7,500 ট্যাক্স ক্রেডিট বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। এতে বৈদ্যুতিক গাড়ির প্রতি গ্রাহক আগ্রহ কমে যেতে পারে। টেসলার মালিক ইলন মাস্ক এই বিলকে বলেছেন জাতির জন্য ভয়াবহ বিপর্যয়। তিনি দাবি করেছেন এর ফলে যুক্তরাষ্ট্রে লাখ লাখ চাকরি হারানোর সংখ্যা তৈরি হবে। কংগ্রেশনাল বাজেট অফিসের অনুমান, এই আইনের কারণে জাতীয় ঋণ বেড়ে যাবে $3.3 ট্রিলিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক বলেন, মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতেই দলটির জন্ম হলো। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্প মাস্ক বিরোধ আরও বাড়বে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। নতুন মার্কিন প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু ট্রাম্পের নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্কের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। এর জেরে পদত্যাগ করেন মাস্ক। বিলটি আইনে পরিণত করে নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। বিল পাশের পর এবার সত্যিই দল গঠন করলেন ইলন মাস্ক। নতুন রাজনৈতিক দলের বিষয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান টেসলা প্রধান। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। পোস্টে মাস্ক লেখেন, মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকা পার্টির জন্ম হলো। তবে মাস্কের এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা সম্প্রতি এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে তার বিরোধ নতুন মাত্রা পেয়েছে। মার্কিন রাজনীতিতে আমেরিকা পার্টির প্রভাব কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে অনেকেই মনে করছেন দলটি 2026 সালে আসন্ন কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এক যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধের পর অবশেষে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করছে যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়ার রাজধানী দামেস্ক সফরের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সিরিয়ায় ঐতিহাসিক এক সফরে যান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করার ঘোষণা দেন ল্যামি। এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো দেখা যাচ্ছে। স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সিরিয়ার নতুন সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করা যুক্তরাজ্যের স্বার্থের অন্তর্ভুক্ত। আমি চাই এই নতুন সরকার যেন তাদের অন্তর্ভুক্তিমূলক শাসন চালিয়ে যায়, তাদের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এমনকি সামনের দিনগুলোতে শান্তিপূর্ণ রূপান্তরের পথে সিরিয়াকে সমর্থন দিতে যুক্তরাজ্য প্রস্তুত। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ব্রিটেন। বৈঠকে সিরিয়ার জন্য $12.90 কোটি আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন ল্যামি। এছাড়া তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি গত 14 বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফর করেন। ল্যামির দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, সহায়তা প্যাকেজটি জরুরি মানবিক সাহায্যের পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্গঠনে ব্যবহার করা হবে। বিশেষ করে শিক্ষা খাতে উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। চলতি বছর এপ্রিলে সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয় ব্রিটেন। এই ঘোষণার পর বিনিয়োগ উৎসাহিত করার জন্য সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন তেল কোম্পানি সহ 23টি সংস্থার সম্পদ অবমুক্ত করা হয়। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সদস্যদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানের মুজাফফরগড়ে যাত্রীবাহী বাস ও ট্রেলারের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 6 জন, আহত হয়েছেন 18 যাত্রী। স্থানীয় সময় শনিবার লঙ্গর সরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বাসটি অলিপুর থেকে লাহোরের দিকে যাওয়ার পথে ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ভারতের ঝাড়খণ্ডে অবৈধ খনি ধসের ঘটনায় 4 শ্রমিক নিহত হয়েছেন। রামগড় জেলার কারমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত 11:30 কারমা খনি প্রকল্পে ধস নামলে 4 শ্রমিকের মৃত্যু হয় বলে জানান গ্রামের প্রধান খগেশ্বর মাহাতো।
নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা। উপস্থিত স্থানীয়দের অভিযোগ, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেয়ায় বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। হিমাচলের ধর্মশালায় বিশাল আয়োজনের মধ্য দিয়ে ৯০তম জন্মদিন উদযাপন করলেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। আরও ৪০ বছরের জীবন কামনা করছেন তিনি। বয়স বিবেচনায় জন্মদিনের আগে আচমকা উত্তরসূরি রেখে যাওয়ার ঘোষণা দিয়েছেন দালাই লামা। তিব্বতের ধর্মগুরু দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে হিমাচলের ধর্মশালায় দিনভর চলে সাংস্কৃতিক আয়োজন। গান, নাচ ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা জানান তাদের ভালোবাসা। আয়োজনে অংশ নিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে জড়ো হন ভক্তরা। জন্মদিনের আসরে উপস্থিত ছিলেন হলিউড তারকা রিচার্ড গিয়ারো। ৯০ বছর বয়সেও আরও ৪০ বছরের জীবন কামনা করেন দালাই লামা। এর আগেও নিজের আয়ুষ্কাল নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। ২০২৪ সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ১১০ বছর পর্যন্ত বাঁচার আশা করেন তিনি। এবার জন্মদিনের মুহূর্তে সেই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দালাই লামা। জন্মদিনের আগে উত্তরসূরি রাখার ঘোষণা দেন দালাই লামা। জানিয়ে দেন মৃত্যুর পরও তার আদর্শ ধারণ করবেন তার উত্তরসূরি। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই নতুন ধর্মগুরুর নাম ঘোষণা করা হতে পারে। এতে তিব্বতী বৌদ্ধদের জন্য নতুন এক অধ্যায় শুরু হবে বলে মনে করছেন তার ভক্তরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে দেশে পবিত্র আশুরা পালন। ইরাকের কারবালায় ইমাম হোসেনের মাজারে লাখো মানুষের মাতম। নিরাপত্তাহীনতায় সিরিয়ায় সীমিত আয়োজন। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত ৭৮। মানবিক সহায়তার জোরালো দাবি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ফ্রান্স, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় ১৫ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৫১। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চলছে অভিযান। গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।